মেহেরের মুখে মৃত্যুর কথা শুনে এবং তার এমন উন্মাদনা দেখে ইফাত নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে আর নিতেই পারল না। ঠাস করে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল মেহেরের গালে। মুহূর্তের মধ্যেই পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। থাপ্পড়ের আকস্মিকতায় মেহের এক নিমিষেই শান্ত হয়ে গেল। সে গালে হাত দিয়ে অশ্রুসিক্ত অবিশ্বাসের দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে রইল। এদিকে মেহেরের শান্ত মুখটার দিকে তাকিয়ে ইফাতের নিজের প্রতি তীব্র ঘৃণা হতে লাগলো। সে রাগের মাথায় মেহেরের গায়ে হাত তুলেছে। অনুশোচনায় দগ্ধ হয়ে ইফাত নিজেই মেহেরের চোখের জল মুছে দিল। তারপর পরম মায়ায় তার গাল দুটো নিজের হাতের আঁচলায় ভরে নিল। মেহের ফুপিয়ে ওঠে। সরি ফুলকন্যা, আই এম রিয়েলি সরি। আমি সত্যি তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি এমন একটা নিচু কাজ কেন করতে চাচ্ছিলে? আমি কি একবারও বলেছি যে তোমাকে বউ বানাবো না? বলিনি তো? তাহলে কেন নিজের জীবন প্রদীপ এইভাবে নিভিয়ে দিতে গিয়েছিলে? কিন্তু আপনি তো এটাও বলেননি যে আমায় বউ বানাবেন। আপনি তো আমার অতীতের ওইটুকু কথা শুনে কিছু না বলেই চলে গেলেন। ইফাত এবার আলতো করে হাসল, তবে সেই হাসিতে ছিল এক বুক গভীরতা। হ্যাঁ, চলে গিয়েছিলাম, তবে তোমাকে ফেলে নয়, বরং তোমাকে চিরকালের জন্য নিজের করে নিতে। আমি তোমার জন্য এই লাল বেনারসি শাড়িটা আনতে আমার রুমে গিয়েছিলাম, আর তুমি ভেবে নিলে আমিও আর 10টা কাপুরুষের মতো তোমাকে ছেড়ে পালিয়েছি। ইফাতের কথা শুনে মেহের অনুতাপে মাথা নিচু করে নিল। মানুষটাকে সে কত সহজে কতটা ভুল বুঝে ফেলল। নিজের এই মস্ত বড় ভুলের জন্য মেহেরের ভেতরটা অনুশোচনায় কুঁকড়ে যেতে লাগলো। ঠিক তখনই ইফাত তার হাতের লাল টুকটুকে বেনারসি শাড়িটা মেহেরের মাথায় ঘোমটার মতো টেনে দিল। তারপর মেহেরের চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। ভালোবাসি তোমায় ফুলকন্যা। তোমার পাস্টে জানার কোনো ইন্টারেস্ট আমার কোনো দিনই ছিল না। আমার শুধু প্রেজেন্ট অ্যান্ড ফিউচার তোমাকে লাগবে। তোমাকে বউ বানানোর স্বপ্ন দেখছি, ব্যাস এইটুকুই। আচ্ছা, এখন ওসব বাজে কথা বাদ দাও, চলো আমরা এখনই বিয়ে করব। মেহের চমকে উঠে চোখ বড় বড় করল। এখনই? হ্যাঁ, এখনই। ইফাতের কণ্ঠে কোনো দ্বিধা নেই। কিন্তু বাইরে তো এত ঝড় বৃষ্টি হচ্ছে। তাছাড়া বাড়ির কেউ তো জানে না আমার অতীতের। মেহের তার কথা শেষ করার আগেই ইফাত তার কণ্ঠে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল। মেহেরের কাঁপতে থাকা হাত জোড়া নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলে উঠল। কারো কিছু জানার কোনো দরকার নেই। আমি তোমাকে আমার বউ করব, আর তোমার সাথে সংসারটাও আমিই করব। সো কে কী বললো বা ভাবলো, সেসবে ইফাত চৌধুরীর কিচ্ছু যায় আসে না। বাইরে ঝড় হোক আর তুফান হোক, বিয়ে আমি এখনই করব। তালমা অলরেডি সব ব্যবস্থা করে রেখেছে, চলো। মেহের আবারও আমতা আমতা করে বলে। শুনুন না আমার। কিন্তু কে শোনে কার কথা? ইফাত আর কোনো কথা বলার সুযোগই দিল না। সে এক নিমিষেই মেহেরকে নিজে দু হাতে বাজাগুলো করে কোলে তুলে নিল। মেহের পরম শান্তিতে ইফাতের গলা জড়িয়ে ধরল। বাইরে তখন প্রকৃতির বুকে ঝড় বইছে, আর রুমের ভিতর সব ঝড় থামিয়ে দিয়ে ইফাত মেহেরকে কোলে নিয়ে ধীর পায়ে কক্ষ ত্যাগ করলো। ভাঙ্গা কাচের টুকরো আর অতীতের সব গ্লানি পিছনে ফেলে তারা দুজনে হেঁটে চলল এক নতুন ও সুন্দর জীবনের গন্তব্যে। বউ, বউ, ও বউ, উঠে গেছো? উজান কিছুটা অপরাধীর সুরে ডাকল। মৌ এক মুহূর্ত দেরি না করে অগ্নি দৃষ্টি মেলে তাকালো উজানের দিকে। সেই সাথে সাথে মৌ চিৎকার দিয়ে উঠে। একটা কথাও বলবে না বেহায়া পুরুষ। এ নাকি সে আমায় ভালোবাসে? নির্লজ্জ একটা মানুষ। আমার মতো কিউট বাচ্চা একটা বউকে রেখে সে কিনা কোথাকার কোন ডাইনিকে জড়িয়ে ধরে। যা বাবা, আমি কখন জড়িয়ে ধরলাম? শিরিন নিজেই তো। উজানের মুখের কথা শেষ হওয়ার আগেই মৌ রক্তচক্ষু নিয়ে তাকালো। সেই চাহনির তীব্রতায় উজান বেলুনের মতো এক নিমিষেই চুপসে গেল। আজকের বিকেলটা অবশ্য বেশ ভালোই কাটছিল। উজান যখন মৌকে তার মন মতো শপিং করতে বলেছিল, মৌ তখন বিন্দাস মুডে ঘুরে ঘুরে সবার জন্য সুন্দর সুন্দর ড্রেস চয়েস করছিল। আর উজান বেচারা বাধ্য বরের মতো শুধু শপিং ব্যাগগুলো হাতে নিয়ে তার পিছু পিছু ঘুরছিল। একটা মেয়ের যে এত শপিং করতে পারে তা উজানের ধারণার বাইরে ছিল। কিন্তু বিপত্তিটা ঘটলো হঠাৎই একটা মলে ঢোকার পর। কোথা থেকে যেন শিরিন আচমকা দৌড়ে এসে উজানকে জড়িয়ে ধরলো। দুই হাত ভর্তি শপিং ব্যাগ থাকায় উজান তখন চাইলেও তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দিতে পারেনি। উজান অবশ্য ওকে ভালো করে বুঝেছিল। মৌ যেন তাকে ভুল বুঝে ঠিক সেই উদ্দেশ্যেই শিরিন এই নাটকটা করেছে। তবে উজানও কম জানা,
হাত দিয়ে না পারলেও সে সাথে সাথে পা দিয়ে শিরিনকে একটা মোক্ষম লাত্তি কষিয়েছিল। সেই দৃশ্য দেখে মৌ অবশ্য তখন শপিং মলের ভেতরেই খিলখিল করে হেসে উঠেছিল, কিন্তু পরক্ষণেই তার ইগোতে লাগলো। মুখটা মেঘের মতো থমথমে করে সে মল থেকে তড়িৎ গতিতে বেরিয়ে আসে। পিছু পিছু শিরিনও আসছিল, কিন্তু ততক্ষণে উজান কোনো মতে শপিং ব্যাগ সামনে মৌয়ের পেছনে ছুটে চলে আসে। মৌ এতটাই রেগেছিল যে সে উজানের গাড়িতে না উঠে সোজা একটা অটোরিকশায় চড়ে বসে। উজানও নাছোড়বান্দা, সে কোনো রকমে জোর করে মৌকে অটোরিকশা থেকে নামিয়ে নিজের গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসিয়ে বাসায় নিয়ে আসে। তাদের বাসায় ফিরতে ফিরতে রাত এখন অনেকটা গভীর। বাড়ির সব আলো নেভানো, সবাই ঘুমিয়ে পড়েছে। তবে সদর দরজাটা খোলাই ছিল। এটা দেখে উজান কিছুটা অবাক হলেও তখন তার কিছু বলল না। তারা ভেতরে প্রবেশ করার সাথে সাথে একজন সার্ভেন্ট এসে নিঃশব্দে দরজাটা আটকিয়ে দিল। উজান হাতের শপিং ব্যাগগুলো কোনো মতে ড্রয়িং রুমের সোফায় ছুঁড়ে ফেলে মৌয়ের পিছু নিল, কারণ সে খুব ভালো করে চেনে তার এই পিচ্ছি বউকে। এখন যদি তাকে না আটকানো যায় তবে সে অন্য কারোর রুমে চলে যাবে, না হয় নিজের রুমের দরজার ভেতর থেকে লক করে দেবে। উজান অনেক চেষ্টা করেও মৌয়ের এই রাগ ভাঙাতে পারছিল না। এই পিচ্ছি বউ, শোনো না, আই এম রিয়েলি সরি তো। উজান অনুনয় করলো। মৌ রাগে গজগজ করে মুখ ঘুরিয়ে বলে উঠল, আমি কারো বউটও হই না, যান এখান থেকে। এমন সময় উজান আর কোনো সুযোগ না দিয়ে এক হ্যাঁচকা টানি মৌকে নিজের বুকের শক্ত বাঁধনে আবদ্ধ করে নিল। মৌ রেগে মেগে যেই না চিৎকার করে উঠতে যাবে অমনি উজান নিজের হাত দিয়ে তার মুখটা শক্ত করে চেপে ধরল। বউ, বউ, বউজান, রাগ করো না প্লিজ। আজ তোমায় একটা দারুণ জিনিস দেখাবো, শান্ত হও। মৌ এবার রাগ ভুলে ফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। সে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু উজান তাকে কোনোভাবেই ছাড়ল না। সে ওভাবেই মৌকে অর্ধ কোলে জড়িয়ে ধরে মেহেরের রুমের দরজার পাশে গিয়ে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক করা ছিল। দুজনে মিলে সেখান থেকে ভেতরে উকি দিল। মেহেরের রুমের মিষ্টি হুলুস্থল ভিতরের দৃশ্য দেখে মৌয়ের চোখ চড়ক কাজ। রুমের নরম আলোয় দেখা যাচ্ছে ইফাত অত্যন্ত যত্ন সহকারে মেহেরের শাড়ি পরিয়ে দিচ্ছে, আর মেহের মন্ত্রমুগ্ধের মতো অপলক দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে আছে। ইফাত যখন মেহেরের শাড়ির কুচিগুলো পরম মায়ায় তার পেটের কাছে গুজে দিতে যাবে অমনি মেহের লজ্জায় আর ভয়ে কাচুমাচু হয়ে বলে উঠল, আমি নিজের করে নিয়েছি। ইফাত শাড়ির ভাঁজ থেকে দৃষ্টি তুলে মেহেরের চোখের দিকে তাকালো। অতপর ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি ভরা মুচকি হাসি ফুটিয়ে উত্তর দিল, বউ আমার, সো বউয়ের A to Z দেখভালের দায়িত্ব ইফাত চৌধুরী। তাছাড়া শুধু শাড়ি পরিয়ে দিলেই তো হবে না, সেটা খুলতেও। কথাটা শেষ হওয়ার আগেই লজ্জায় লাল হয়ে মেহের তড়িঘড়ি করে ইফাতের মুখে নিজের নরম হাতটা চেপে ধরল। মেহেরের এই আকস্মিক কাণ্ডে ইফাত শব্দ করে হেসে উঠল। তারপর তার হাতটা সরিয়ে দিয়ে আবারও পরম যত্নে শাড়ির কুচিটা পেটে গুজে দিল। ইফাতের আঙ্গুলের আলতো স্পর্শে মেহেরের শরীরটা খানিকটা কেঁপে উঠল। পরক্ষণেই ইফাত মেহেরের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার কোমরটা দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। মেহেরের হার্টবিট তখন চারপাশে নীরবতাকে ছাড়িয়ে যাচ্ছে। ইফাত ফিস করে বলল, মাঝপথে থামিয়ে দিলে মেনে নিলাম, তবে আমি ঘুমাবো এবার। মেহের আমতা আমতা করে টপিক চেঞ্জ করতে চাইল, তবে ইফাত খানিকটা ঘনিষ্ঠতা বাড়িয়ে অদ্ভুত স্বরে শুধালো, যা বাবা, বাসরাতে কেউ ঘুমায় বুঝি? তাছাড়া ইফাত চৌধুরী যে বড্ড অধৈর্যশীল তা তো জানোই। তাহলে এত বাহানা কিসের শুনি? আজকের রাতের স্পেশাল গিফট চাই না বুঝি? আমার ভয় লাগছে। হাউ সুইট! ইফাত চৌধুরীকে ভয় পাও বুঝি? ভালোবাসো না আমায়? ইফাতের কণ্ঠে তীব্র মাদকতা। মেহের লাজুক হেসে মাথা নাড়িয়ে স্বীকার করল যে সে ভালোবাসে। বউয়ের এই স্বীকারোক্তিতে ইফাত বেজায় সন্তুষ্ট হলো। সে মেহেরের সাথে নিজের ঘনিষ্ঠতা আরও এক ধাপ বাড়িয়ে দিল। মেহেরের দুই ঠোঁটের দূরত্ব খুঁচিয়ে নিতে সে যেই না নিজের মুখটা মেহেরের দিকে এগিয়ে নিয়ে গেল। ইফাতের কণ্ঠে তীব্র মাদকতা। মেহের লাজুক হেসে মাথা নাড়িয়ে স্বীকার করল যে সে ভালোবাসে। বউয়ের এই স্বীকারোক্তিতে ইফাত বেজায় সন্তুষ্ট হলো। সে মেহেরের সাথে নিজের ঘনিষ্ঠতা আরও এক ধাপ বাড়িয়ে দিল। মেহেরের দুই ঠোঁটের দূরত্ব ঘুচিয়ে দিতে সে যেই না নিজের মুখটা মেহেরের দিকে এগিয়ে নিয়ে গেল, ঠিক তখনই মৌ চিৎকার দিয়ে ওঠে, মেহু, শেষে তুইও এমন পচা কাজ করতে যাচ্ছিস? প্রফেসরের বাচ্চা, ছাড়ুন আমায়। উজান পিছন থেকে টেনেও মৌকে আর ধরে রাখতে পারল না। মৌ এক ঝটকায় উজানকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা মেহেরের কাছে চলে গেল। ইফাতের শক্ত বাঁধন থেকে মেহেরকে এক টানিয়ে নিজের থেকে সরিয়ে নিল সে। তারপর মুখ বাঁকিয়ে চরম বিরক্তি নিয়ে ইফাতের দিকে তাকালো। খারাপ বেড়া ছেলে একটা, তোমার সাহস হয় কিভাবে আমার মেহুকে কিস করতে যাচ্ছিলে? হ্যাঁ,
কোমরে হাত দিয়ে জেরা করার ভঙ্গিতে বলল। তার কথায় ইফাত পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল। একে তো ও তাদের নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনাল মুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ, তার ওপর আবার এমন অদ্ভুতে অভিযোগ। নিজের পুরুষত্বে আঘাত লাগায় ইফাতও আর চুপ থাকতে পারল না। সেও চিৎকার করে উঠল। হোয়াট? বেটা ছেলে, উজান তোর বউ এসব কী বলছে? আমাকে তোর বউয়ের কোন অ্যাঙ্গেল দিয়ে হিজড়া মনে হয়? শোন মামা, আমি সব দিক দিয়ে পারফেক্ট, হোক সেটা খাটে কিংবা... ইফাত আর বাকি কথা শেষ করার আগেই উজান পিছন থেকে এসে শটান তার পাছা বরাবর এক জোরালো লাথি বসালো। পার্সোনাল মুহূর্তে মোয়ের এভাবে আসাটা ঠিক হয়নি সত্যি, তাই বলে ইফাত তার পিচ্ছি বউয়ের সামনে এমন বিশ্রী কথা উচ্চারণ করবে? আর কোনো আক্কেলমান্দ পুরুষ মানুষ বাসরাতে রুমের দরজা খোলা রেখে রোম্যান্স করে? উজান নিজেই এবার দাঁত খিঁচিয়ে বলে উঠল। দাঁত ভেঙে ফেলবো তোর বেয়াদব ছেলে। একে তো দরজা খোলাটাকে মাঝরাতে করছিস, তার উপর আবার নাতান বউটা দিকে আঙুল তুলছিস। জুতো চিনিস? জুতো? ইফাত একটা শুকনো ঢোক গেল, মনে মনে ভাবল। শালা ভাইটা আমার বউ পেয়ে নিজের বন্ধুকেই ভুলে গেল। এই দুঃখ সে এখন কোথায় রাখবে? এত বড় ধারী একটা মেয়ে যে কিনা মলে গিয়ে পুরো এক মল শপিং করে এসেছে, তাকে উজান বলছে নাদান, ভাবা যায়? হঠাৎই ইফাতের মনে পড়ল যে দরজাটা আসলে খোলা ছিল না। উজান নিজেই তো লাথি মেরে লক ভেঙেছে। সেই কথা মনে হতেই সে একটু বেলুনের মতো চুপসে গেল। তবুও নিজের ভেতরে তেজটুকু ধরে রেখে উল্টো উজানকে শুনিয়ে বলল। আমার বউ, আমার বাসর রাত, আমি দরজা খুলে করব নাকি দরজা লক করে করব, সবটাই আমার ম্যাটার। তুই তোর এই পাগলি বউকে নিয়ে এখান থেকে চা তো ভাই। শালে আমার রোম্যান্সের 12টা বাজিয়ে মনটাই ভেঙে দিল। ইফাতের মুখে বউ আর বাসরাত শব্দ দুটো শুনে মোয়ের চোখ এবার কপালে উঠল। সে মেহেরের দিকে ফিরে বলল। বউ, বাসর রাত, মেহু, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস? আমি তোর বেস্ট ফ্রেন্ড, গুল্লি মারি তোর বেস্ট ফ্রেন্ডের কথায় আমি। এই বলেই অভিমানে ঠোঁট উল্টে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল মৌ। তার পিছু পিছু মেহেরের ভারী শাড়ির কুচি 2 হাতে উঁচু করে ধরে দৌড়াতে লাগলো। পিছন থেকে মেহের অনবরত ডেকেই চলল, কিন্তু মৌ তার কোনো কথাই শুনল না, বরং আরও তাড়াহুড়ো করে নিজের রুমের দিকে এগিয়ে গেল। মো, দাঁড়া বোন, একটাবার আমার কথা শোন। মেহের হাঁপাচ্ছে আর ডাকছে, কিন্তু কে শোনে কার কথা? মৌ ততক্ষণে নিজের রুমে ঢুকে পড়েছে। মেহেরের যেই না মোয়ের দেখা দেখি রুমে পা রাখলো, অমনি মৌ বিদ্যুৎ গতিতে রুমের কোণ থেকে একটা চেয়ার টেনে আনলো। দরজার হাতে চেয়ারের কোণটা ঠেস দিয়ে এক ঝটকায় সে ভেতর থেকে রুম লক করে দিল। মোয়ের এমন আকস্মিক আর অদ্ভুত কাণ্ডে মেহের খানিকটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই মোয়ের এই কাণ্ডকারখানা আর চেহারার ভঙ্গি পরখ করে সে আর নিজের হাসি চেপে রাখতে পারল না। খিলখিল করে হেসে উঠল মেহের। মৌ এবার চেয়ার থেকে নেমে দৌড়ে গিয়ে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন কত যুগের চেনা আপন এক আশ্রয়। এদিকে উজান আর ইফাত দুজনে মৌ মেহেরের পিছু পিছু ছুটে এসে দরজার সামনে দাঁড়ালো। ভেতর থেকে খটাস করে দরজা লক হওয়ার শব্দ শুনে দুজনেই চমকে তাকালো। ইফাত পুরো ব্যাপারটা বুঝতে না পেরে বোকার মতো মাথা চুলকাতে লাগলো। তবে উজান আর বুঝতে বাকি রইল না, তার এই ধুরন্ধর পিচ্ছি বউ আসলে মেহেরের ওপর রাগ করেনি, বরং বাসরাতে মেহেরের সাথে ঘুমানোর জন্যই এই অভিনব নাটকটি সাজিয়েছে। উজান কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল, আর ইফাত নিজের কপাল চাপড়াতে লাগলো। ভাই, তোর বউ এরা কী করলো? ইফাত কপালে হাত দিয়ে এক প্রকার আর্তনাদ করে উঠল। উজান ইফাতের দিকে তাকালো। তার থমথমি মুখের আড়ালে আলতো একটা দুষ্টুমির হাসি ফুটে উঠল। তা দেখে ইফাতের গা পিত্তি চলে উঠল। একে তো এত ঝড়ঝাপটা পার করে মেয়েটাকে পবিত্রভাবে আজ কাছে পাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু মৌ এসে পুরো বাসর রাতটায় ভেস্তে দিল। রাগে ক্ষোভে ইফাত আর নিজেকে সামলাতে না পেরে চেঁচিয়ে উঠল। শালা ভণ্ডের ঘরের ভণ্ড, নিজে তো বাসরের বউ করতে পারলে না, কিন্তু আমার বাসর রাত তোর বউ ভেস্তে ঠিকই দিল। শালির মেয়ে আমার বউটাকে নিয়ে চলে গেল। এখন আমি কার সাথে বাসর করব? তোর মতো খারাপ বেড়ার সাথে? হাউ সুইট। যেখানে তোর বড় ভাই হয়ে আমি নিজে এখনো পর্যন্ত কোনো কিছু করতে পারলাম না, সেখানে তুই বাসর রাতে এত কিছু করে ফেলবি, এটা তুই ভাবলি কিভাবে? আমার বউজান আমার মনের কথাটা একদম ঠিকঠাক বুঝেছে, তাই তোর বউকে টেনে নিজের কাছে নিয়ে চলে গেছে। ইস, কি সুইট আমার পিচ্ছিটা। মন চাইছে এখন এগুলোকে কষে হাজার খানি চুমু দিয়ে আসে। উজানের এমন তাচ্ছিল্য করা কথা শুনে ইফাত চরম বিরক্তি নিয়ে নাক কুচকালো। একে তো তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়ে এসে ওই মেয়েটাও হুলস্থুল বাঁধালো, তার ওপর আবার এই উজান এসে তাকে রীতিমতো ভ্যাঙ্গাচ্ছে। ইফাত খানিকটা রাগ দেখালো। জীবনেও পারবি না শালা, তোর কপালে কোনো 3 বউয়ের ভালোবাসা নেই। তোকে আমি আজ অভিশাপ দিলাম, তুই এইভাবে সারা জীবন
বউ থেকেও সিঙ্গেল মরবি। তাতে আমার বাল যাবে। বউ যখন আমার, তাকে আমি যখন তখন নিজের করে নিতে পারবো। উজান একটা বিন্দাস ভাব নিয়ে বলল। ইফাত এবার নিজের রাগ সামলে একটু নরম সুরে আকুতি মিনতি করলো। ভাই তুই তোর বউয়ের সাথে যা ইচ্ছে তাই কর, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ আমার বউটাকে ফিরিয়ে দে না রে। তুই গিয়ে একবার বললেই ভাবি আমার ফুলকন্যাকে দিয়ে দিবে, একটু হেল্প কর ভাই। উজান এবার মুখে এক অদ্ভুত দুষ্টুমি ভরা হাসি ঝুলিয়ে মাথা নাড়ল। না না, অসম্ভব। আমার স্পেশাল নাইটে যখন কোনো কিছু মিছু হয়নি, তখন তো স্পেশাল নাইটেও আমি কিচ্ছু হতে দেব না। সমান সমান হিসাব। ইফাতের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে দাঁত কিরমির করে রেগে মেঘে উজানের পুরুষত্বে সরাসরি আঘাত হেনে বলে উঠল। হবে কিভাবে? তুই তো নিজেই একটা থার্ড জেন্ডার, নয়তো ঘরে এমন রূপবতী বউ থাকার পরেও আজ পর্যন্ত তুই। উজান আর সহ্য করতে পারল না। সে রাগ নিয়ে ইফাতের দিকে তেড়ে যেতেই ইফাত এক দৌড়ে ওখান থেকেই পালালো। পেছন থেকে উজানও তার পিছু নিয়ে চেঁচাতে লাগলো। ইফাতের বাচ্চা, দাঁড়া বলছে। ইফাত দৌড়াতে দৌড়াতেই পিছন ফিরে জবাব দিল। হ্যাঁ আমি দাঁড়িয়ে যাই আর তোর হাতে কেলানি খাই। শালা নিজের বউকে তো সামলে রাখতে পারিস না, কিন্তু আমাকে ঠিকই কেলানি দিতে আসিস। আমার তো এখনও সত্যি তোকে সন্দেহ হচ্ছে। ভাই তুই আদৌ পুরুষ তো? নয়তো বিয়ে হওয়ার মাস কয়েক হয়ে গেল, তবু বউয়ের সাথে আজ পর্যন্ত করতে পারলে না। ইফাত পিছন ফিরে এক পলক তাকিয়ে উজানের রুদ্রমূর্তি দেখে আবারও ভোঁ দৌড় দিল। উজানের মুখ দেখেই বোঝা যাচ্ছে সে আজ চরম খ্যাপা। তাই নিজের মূল্যবান প্রাণ বাঁচাতে ইফাত সোজা নিজের রুমে ঢুকে ধরাম করে দরজা আটকে দিল। আর এদিকে মৌ মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়েছে। মেহেরকে আজ অনেক দিন পর এভাবে নিজের এত কাছে পেয়ে মৌয়ের আনন্দের সীমা নেই। সে আজ মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী। যে মেয়েটাকে একসময় সবাই তাচ্ছিল্য করতো, আজ সে মেয়েটাই কোনো এক শ্রেষ্ঠ পুরুষের শখের নারী, তার রাজপ্রসাদের রানী। এবার মৌ গর্ব করে সবাইকে বলতে পারবে পৃথিবীর সব পুরুষ খারাপ হয় না, কিছু পুরুষ ইফাতের মতো শ্রেষ্ঠ বীর পুরুষও হয়। মৌ পরম মায়ায় মেহেরের গালে আঙ্গুল বোলাতে লাগলো। তার এই কাণ্ড দেখে মেহের দুই ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে তোর? মেহু তুই এত সুইট কেন বলতো? জানিস আমি আজ অনেক 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 হ্যাপি। আমার মেহু আজ লাল বেনারসিতে সেজে আমার ভাইয়ের বউ হয়েছে, কিন্তু কিন্তু কি পাখি? মেহের করে শুধালো। তোকে তো ভাইয়ার কাছ থেকে এক প্রকার কেড়েই নিয়ে এলাম। ভাইয়া মনে হয় অনেক কষ্ট পাচ্ছে, তাই না? পাক, তাতে আমার কি? মিসেস উজান চৌধুরী কখনো কথার খেলাপ করে না। তোকে তো বলেছিলাম না, তোর বাসর রাতে তোকে আমার কাছে ছিনিয়ে নিয়ে আসবো। দেখ ফাইনালি নিয়েই এলাম। ইস কি যে ভালো লাগছে আমার, ওয়াও। মৌকে এভাবে খিলখিল করে হাসতে দেখে মেহের নিজের ভিতরে সব কষ্ট ভুলে হেসে ফেলল। তারও অনেক ইচ্ছে ছিল তারা দুজনেই সারা জীবন এক ছাদের নিচে একসাথেই থাকবে। কিন্তু কে জানতো উপরওয়ালা সত্যি সত্যিই তাদের মনের এই গোপন আশাটা এভাবে পূরণ করে দেবেন। মেহের মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বলল। আমার তাহার কথা বাদ দে। তার আগে বল, তুই ভাইয়ার সাথে এমন করেছিস কেন? আমি সত্যি ভাইয়ার মুখের দিকে তাকাতে পারি না। তুই তো আর ছোট নস, বুঝিস তো সব। তবুও কেন এমন বাচ্চামো করিস? জানি ভাইয়ার ধৈর্য অনেক, ইভেন তোকে অনেক ভালোবাসে, তাই বলে সবসময় এভাবে দূরে দূরে থাকবি? মৌয়ের মুখের হাসি এবার মিলিয়ে গেল। সে একটু ক্ষোভ নিয়ে বলল। তো কি করবো, শালা আমাকে অনেক কষ্ট দিয়েছে, এখন তার বোঝার পালা। দুটো বছর আমাকে কোনো পাত্তাই দেয়নি, আমাকে লাস্ট কয়েক মাস এক ছাদের নিচে থেকেও নিজে থেকে একটা পাপ্পিও দেয়নি। কষ্ট হয় না বুঝি আমার? অ্যাটলিস্ট বলতে তো পারতো, অ্যাটলিস্ট পিছিয়ে আমার কিছুদিন টাইম লাগবে। কিন্তু না, সে তখন ভাব দেখাতো আমাকে বউ বলেই মানে না, আমার সাথে সংসার করতে পারবে না। নে শালা, এবার ঠেলা সামলা। চমচম পেয়েছিস ঠিকই, কিন্তু সহজে টেস্ট করতে পারবি না। মৌয়ের মুখে এমন পাকা পাকা কথা শুনে মেহের আলতো করে তার মাথায় একটা গাঁটটা মারল। মেয়েটা দিন দিন ভারী দুষ্টু হয়ে যাচ্ছে। সে হেসে বলল। হয়েছে, অনেক জ্ঞান দিয়েছিস, এবার ঘুমা, নয়তো একটু পর ভোর হয়ে যাবে। মৌ হঠাৎ চোখ টিপে বলল। তার আগে চল তোকে ভাইয়ের কাছে রেখে আসি। মেহের অবাক হয়ে চোখ তুলে তাকালো। মৌ সাথে সাথে এক গাল হেসে দিল। মেহের সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মানে তুই ভাইয়াকে মিস করছিস, আর সেই জন্যই এখন আমাকে তার কাছে ফেরত দিয়ে আসতে চাইছিস? ধুর, প্রফেসর সাহেব আর তুই দুজনই আমার লাইফের বেস্ট দুটো মানুষ। তোদের দুজনকে আমি ভীষণ মিস করি।
ভাবলাম ভাইয়ার কাছ থেকে আজকের রাতটা অন্তত তোকে আলাদা করা ঠিক নয়। না থাক, কালকে তো তোকে দিয়েই দেব। আর ওই খাটাস লোকটাকে মাঝে মাঝে একটু একটু শাস্তি দিতে হবে, নয়তো ভালোবাসার জোর কমে যাবে। গুড নাইট জানু। মৌ মেহেরের বুকে মুখ লুকালো। মেহেরের হেসে মৌকে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিল। গুড নাইট পাগলি। আসসালামু আলাইকুম মিসেস চৌধুরী। ঘুমের ঘোরে পরিচিত পুরুষালী কণ্ঠস্বর পেয়ে মেহের খানিকটা নিভু নিভু দৃষ্টিতেই তাকালো, কিন্তু চোখের সামনে সরাসরি ইফাতকে দেখতে পেয়ে সে থরফর করে তড়িঘড়ি বিছানায় উঠে বসলো। পাশ ফিরে মৌকে দেখতে না পেয়ে তার বুকের ভেতরটা ঢক করে উঠল। সে বেশ ঘাবড়িয়ে গেল, এমনকি পুরো কক্ষটায় চোখ বুলিয়ে দেখল। চারপাশটা কেমন অচেনা লাগছে তার। সে ভয় পেয়ে যে না চিৎকার দিতে যাবে, অমনি ইফাত দ্রুত তার মুখটা হাত দিয়ে চেপে ধরলো। এই পচা মেয়ে, শান্ত হও। আমি তোমায় কিডন্যাপ করিনি, প্লিজ একটু রিল্যাক্স হও। ইফাত মুচকি হেসে বলল। মেহের বড় বড় চোখ করে ইফাতের দিকে তাকিয়ে রইল। ইফাতের নিজের দৃষ্টি স্থির রেখে তার দিকে চেয়ে আছে। মেহের নিজের মুখ থেকে ইফাতের শক্ত হাতটা সরানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারল না। উল্টো তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। উপায় না পেয়ে সে ততক্ষণে ইফাতের আঙ্গুলে জোরে একটা কামড় বসিয়ে দিল। কামড় খেয়ে ইফাত চিৎকার করে উঠল। ফুলকন্যা, তুমি আমায় কামড়ালে? সিরিয়াসলি? আমার বউ আবার ওজানের বউয়ের সাথে অদল বদল হয়ে যায়নি তো? স্বভাব তো দেখি একদম ওর মতোই। মেহের রেগে বলল। চুপ করুন আপনি। একটু জন্য আমার দমটাই বেরিয়ে যাচ্ছিল। মুখ কই? আর আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি? সাথে সাথে ইফাত মেহেরের একদম পাশ ঘেঁষেই বসলো। তার সাথে খানিকটা ঘনিষ্ঠতা বাড়িয়ে মেহেরের কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিয়ে স্লো ভয়েসে আওড়ালো। এই রুমটাও আমার, আর এখানে বসে থাকা এই টুকটুকে মিষ্টি বউটাও আমার। আমি এখানে কিভাবে এলাম? মেহের অবাক হয়ে শোধালো। ইফাত খার বাঁকিয়ে মেহেরকে এক পলক দেখলো, তারপর আবারও আগের মতো আয়েশ করে বসে মুচকি হাসলো। চোখ বন্ধ করে বলতে লাগলো। ওজানোর পিচ্ছি বউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, সেই জন্য সে রুমের সিক্রেট দরজা দিয়ে মৌয়ের রুমে ঢোকে। কিন্তু সেখানে তো আমার বউও ছিল। সে নিজের বউয়ের কাছে থাকার জন্য আমার মিষ্টি বউটাকে পরম যত্নে আমার কাছে ট্রান্সফার করে দিল। আমিও সুযোগ বুঝে আমার মিষ্টি বউটাকে কোলে তুলে এই রুমে নিয়ে এলাম। সত্যি বলতে রুমে নিয়ে তোমায় অনেক জ্বালাতন করতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মিষ্টি বউটার এই ইনোসেন্ট বাচ্চার মতো মুখটা দেখে নিজেকে সামলে নিলাম। একটা রাতেরই তো ব্যাপার, তাই আর বিরক্ত করলাম না। বাকি জীবন তো পড়েই আছে আমার মিষ্টি বউটাকে বিরক্ত করার জন্য। মেহের আর কিছু বলল না, লজ্জায় ও আবেশে মাথা নিচু করে রইল। মেহেরের এই লজ্জারাঙ্গা মুখ দেখে ইফাতের ঠোঁটের কোণে হাসি আরও চওড়া হলো। সে যেই মেহেরের দিকে আরেকটু ঝুঁকে যেতে যাবে, অমনি কেউ একজন হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল। হঠাৎ কাউকে আসতে দেখে মেহের বিদ্যুৎ গতিতে ইফাতের থেকে দূরে সরে গেল। আর মেহের আচমকা সরে যাওয়ায় ইফাত নিজের শরীরের ভারসাম্য সামলাতে না পেরে বিছানায় ধপাস করে পড়ে গেল। মেহের চোখ তুলে দরজার দিকে তাকিয়ে নিজের শাশুড়িকে দেখে লজ্জায় এক প্রকার লাল হয়ে গেল। ইফাতও নিজের মাকে দেখে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে ধীর পায়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো এবং খানিকটা ঝুঁকিয়ে ফিসফিসিয়ে আওড়ালো। কেমন আছো আম্মু? ছেলের এমন রসিকতা দেখে ইমরোজা চৌধুরীর সাথে সাথে ইফাতের পিঠে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর হাসতে হাসতে মেহেরের দিকে এগিয়ে গেলেন। মেহেরকে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে তার কপালে স্নেহের এক গভীর চুমু এঁকে দিয়ে মুচকি হাসলেন। আমার এই বাদরের মতো ছেলের গলায় এমন মুক্তোর মালা কিভাবে জুটল শুনি? মেহের চমকে উঠে এক অজানা ভয় থমকে রইল। সে ভেবেছিল হয়তো তাকে এই ভোরে ইফাতের রুমে দেখে শাশুড়ি বাজে কিছু বলবেন বা খোঁটা দিবেন, কিন্তু তার এই অভাবনীয় ব্যবহার মেহেরের বাকরুদ্ধ হয়ে গেল। সে অবুঝের মতো ইফাতের দিকে তাকিয়ে দেখল ইফাত একদম স্বাভাবিক আছে, কিন্তু মেহের নিজে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। এমন সময় ইমরোজা চৌধুরী মেহেরের চিবুকটা আলতো করে উঁচু করে ধরে বললেন। ওই দিকে তাকালে হবে না তোমায়। ইফাত আমাদের সব কিছু আগের থেকেই বলেছে। আর আমাদের তোমার অতীত নিয়ে আমাদের কোনো অভিযোগ বা ক্ষোভ নেই মা। আমরা সব কিছু আগের থেকেই জানি। তোমার সাথে অতীতে যা হয়েছে তা জাস্ট একটা দুর্ঘটনা ছিল। সেই কুৎসিত স্মৃতিগুলো একদম মনে রেখো না মা। মানুষের জীবনে এমন একটু আর একটু ঝড় এসেই সেই সব আঁকড়ে ধরে সেই সব বেঁচে থাকলে চলে না। এখন শুধু আমার এই বেপরা ছেলেটার দিকে মনোযোগ দাও। তাকে নিয়ে ভাববে, তাকে শুধরে দিবে। এই ছাড়া আর কোন চিন্তা যেন তোমার মাথায় না ঢোকে, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে।
মেহেরের চোখ দুটো আবার অশ্রুসিক্ত হয়ে উঠল। আপনা আপনি তার চোখ দুটো বই ননা জল গড়িয়ে পড়ল। সে ভেবেছিল তার অতীত জানার পর এই সমাজ, এই পরিবার হয়তো তাকে দূরে ঠেলে দেবে, অপয়া ভাববে। কিন্তু তারা যে সব কিছু আগে থেকেই জানতো, এমনকি কত সহজে বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে নিজেদের ঘরের বউ হিসেবে মেনে নিয়েছে। অথচ সে এতদিন এক আকাশ সমান ভয় বুকে নিয়ে নিজেকে গুটিয়ে রেখেছিল। ইমরোজা চৌধুরী পরম মমতায় মেহেরের চোখের জল মুছে দিয়ে কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, কি বললাম আমি মাত্র? এইসব চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলো। এটা ভেবো না যে দুটো ভালো কথা বলেছি মানে কিছু বলতে পারবো না। দ্বিতীয়বার যদি তোমার চোখে আমি অস্বস্তি দেখি তবে তোমায় কিছু বলবো না। এই তোমার স্বামীকে লাগিয়ে দিয়ে বাসার থেকে বের করে দিব। আম্মু আমার বউ হয়, আর তুমি ওর সামনে আমার ইজ্জত নিয়ে কী সব বলছো? ইফাত পিছন থেকে আমতা আমতা করে প্রতিবাদ জানালো। চুপ কর গোলামের পুত। ইমরোজা চৌধুরী ছেলেকে ধমকে দিয়ে মেহেরের দিকে তাকালেন। শোনো মা, আমি তোমার শাশুড়ি হলো সবার আগে আমি তোমার মা। আর মা কখনো সন্তানের অতীত বা দোষ দেখে বিচার করে না। যা হওয়ার হয়ে গেছে, এবার নিজের নতুন সংসারে মন দাও। নতুন জীবন নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। আর আমি এখানে কিছু শাড়ি রেখে যাচ্ছি, আজকে দিনের জন্য একটু কষ্ট করে এগুলো পরে নাও মা। বুঝতেই তো পারছো, নতুন বউ দেখতে পাড়া প্রতিবেশী সবাই আসে। কালকে থেকে যা ইচ্ছে পড়ো, কোনো বাধা করবে না। এই নাও মা। আচ্ছা, তুমি এবার রেডি হয়ে নাও। ইফাত, আমার মেয়েটাকে একটু পরে নিচে নিয়ে এসিস। ইফাত মাথা নেড়ে সায় দিল। ইমরোজা চৌধুরী রুম থেকে চলে যেতেই মেহের ভেজা চোখে ইফাতকে দিকে তাকালো। ইফাত তার দিকে ধীর পায়ে এগিয়ে এসে মেহেরের চোখের দিকে চেয়ে নরম গলায় বলল, শুনলে তো আম্মুর বৌমা, আমার বউয়ের চোখে আমি আর এক ফোঁটাও অশ্রু দেখতে চাই না, একদম না। এসব কান্নাকাটি আমার একদম পছন্দ নয়। আর পাশ নিয়ে এক বিন্দুও ভাববে না, অনলি আমাকে নিয়ে ভাববে। আমার করা দুষ্টুমিগুলো মেনে নেবে আর আমার দেওয়া মিষ্টি যন্ত্রণাগুলো উপভোগ করবে, ব্যাস। বুঝেছ? আর শোনো, তাড়াতাড়ি রেডি হও, আমি একটু পর আসছি। ইফাত দরজার কাছে গিয়েও যেন মেহেরের মায়া কাটাতে পারল না। সে আবার ফিরে এলো মেহেরের কাছে। মেহের কিছু বুঝে ওঠার আগেই ইফাত ঝুঁকে এসে মেহেরের নরম গালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, লাভ ইউ মাইজান। ইফাত চলে যেতেই মেহের নিজের গালে হাত দিয়ে আলতো করে হাসলো। মানুষটা কত ভালো, তার এই বাজে অতীত ঝেঁও কতটা ভালোবাসে, এমনকি তার পরিবারও। বেলা অনেকটা গড়িয়ে গিয়েছে, অথচ ময়ূর ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। সে পরম শান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। অন্যদিকে উজান অনেক ভোরে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক শেষ করে চলে এসেছে। এমনকি সাবান নিয়ে ফ্রেশ হয়ে নিজের ল্যাপটপটা নিয়ে কাজের জন্য বসেও পড়েছে। বাড়ির সবার ব্রেকফাস্ট করা শেষ, শুধু উজান আর মৌ বাদে। তবুও মেয়েটা আগের মতোই গভীর ঘুমে নিমগ্ন। এমন ঘুম পাগল মানুষ উজান তার জীবনে খুব কমই দেখেছে। সকাল থেকে কয়েকবার মৌকে ডাকার জন্য বিছানার কাছে গিয়েছে সে, কিন্তু মেয়েটার ওই মায়াবী শান্ত মুখটার দিকে তাকাতে আর ডাকতে ইচ্ছে করেনি। ইস, কতটা নিষ্পাপ আর পবিত্র লাগছে তাকে ঘুমানোর সময়। কিন্তু মৌ এভাবে শান্ত হয়ে ঘুমিয়ে থাকবে এটাও উজান কেন জানি নিতেই পারছে না। কাজের সময় মেয়েটা তাকে এসে বিরক্ত না করলে তার একদম ভালো লাগে না। কি এক অদ্ভুত অভ্যাস তৈরি করে দিয়েছে এই পিচ্ছি মেয়েটা। শেষমেশ উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়েই ফেলল। উজান ধীর পায়ে আবারও ময়ের সামনে এসে বসলো। বিছানায় ঘুমন্ত অবস্থায় তার ঘুমন্ত মুখের দিকে অপলক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে রইল সে। অতঃপর নিজের অজান্তেই বিড়বিড় করে আওড়ালো, তোমার চরণের প্রথম ধুলি যেদিনে মনে পড়েছিল, সেদিন থেকে আমি মায়ের এক অতল সাগরে নিমজ্জিত। আজও তোমার এই মায়াবী ঝড় বৃত্ত থেকে আমি নিজেকে মুক্ত করতে পারিনি। কথাগুলো বলতে বলতেই উজান নিজেই মৃদু হেসে উঠল। সে খানিকটা ঝুঁকে ময়ের নাকের সাথে নিজের নাক আলতো করে ঘষে দিল। ময়ের কপালের ওপর লিপটে থাকা অবাধ্য চুলে নিজের আঙ্গুল বোলালো। অতপর সেই আঙ্গুলের ভাঁজে নিজের ঠোঁট জোড়া ছোঁয়ালো। ঠিক তখনই আকস্মিকভাবে বড় বড় চোখ মিলিয়ে তাকালো মৌ। উজান প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে নিল। মেয়েটা যে আসলে জেগেছিল এবং তার সব কাণ্ড টের পাচ্ছিল তা সে ধরতেই পারেনি। উজানকে সামনে পেয়েই মৌ এক ঝটকায় তার শার্টের কলারটা খামচে ধরল। উজানও তার এক মুহূর্ত দেরি না করে আলতো করে ময়ের পাশে বিছানায় শুয়ে পড়ল। কে ম্যাডাম, ঘুম ভাঙলো? উজান চোখের কোণে দুষ্টুমি ফুটিয়ে জিজ্ঞেস করলো, তবে
তবে কি? আপনি আমার ঘুমের সুযোগ নিয়ে আমায় পাপ্পি দিলেন কেন? লজ্জা হয় না আপনার? নির্লজ্জ পুরুষ কোথাকার। মৌ ভান করা রাগ দেখিয়ে বলল। উজান এক গাল হেসে উত্তর দিল। লজ্জা, ঘৃণা, ভয়, এই তিনটা জিনিস স্বামী নামের আসামিদের থাকতে নেই। বুঝলেন ম্যাডাম? আপনাকে ভালো যেহেতু বাসে, সেহেতু একটু একটু নির্লজ্জ তো হওয়াই যায়। আর আপনি জেগে থাকতে তো আমায় কাছে ঘেঁচতে দেন না, তাই ঘুমের সুযোগটা নিলাম আর কি। মৌ রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দিল। অসভ্য পুরুষ একটা। তা আমাকে সভ্য পুরুষই বা বানাচ্ছেন না কেন? আমি অলওয়েজ রেডি সভ্য হওয়ার জন্য। উজান বাঁকা হেসে উত্তর দিল। মৌ একটা তপ্ত শ্বাস ফেলল। সে একটু স্বাভাবিক হয়ে কথা বলতে চাচ্ছিল, কিন্তু এই মানুষটা প্রতিবারই উল্টো সুর ধরে, তাকে লজ্জায় ফেলে দেয়। তবে সে এবার বিরক্ত হলো না, বরং তাকে ঠোঁটের কোণে এক চিলতে হাসি, মিষ্টি হাসি ফুটে উঠল। সে নিজে থেকেই উজানকে প্রশ্ন করলো। খেয়েছেন কিছু? খাইয়ে দিয়েছ? স্বামী হয়ে আমি তোমার, অথচ সেসব নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই। ইফাত কাল মাত্র বিয়ে করলো, অথচ আজ সকাল থেকে নিজের বউয়ের হাতে খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমার ভাগ্যটা দেখো, নিজেকে উল্টো খাইয়ে দিতে হয়। মৌ চোখের কোণ দিয়ে ছোট করে তাকে মিনমিনে স্বরে বলল। খুব আফসোস হচ্ছে। উজান চৌধুরী ডিকশনারিতে আফসোস বলে কোনো ওয়ার্ড নেই, বুঝলেন? উজান চৌধুরী ইজ অলওয়েজ আনলাকি পারসন, হোক সেটা শখের জিনিস কিংবা শখের নারী। মৌ এবার সোজা উজানের চোখের দিকে তাকিয়ে নরম গলায় শুধালো। এত ভালোবাসেন কেন আমায়? উজান মৃদু হাসল। মেয়েটার এই ছোট ছোট নিষ্পাপ দৃষ্টিতে বলা কথাগুলো তার হৃদয়ে এক অদ্ভুত দোলা দিয়ে যায়। সেই খানিকটা ঝুঁকে মোয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো। ভালোবাসি বলেই তোমাকে চাই, নির্বাক অনুরাগের গভীরতম অনুরণনে। আমার অস্তিত্বের প্রতিটি সূক্ষ্ম পরতে তোমার নিবাস হোক। এই ক্ষুদ্র জীবনে বিস্তৃত ভুবনে তুমি হও এক অনন্ত নক্ষত্রমালা, যার আলোয় আমার সকল অন্ধকার ধীরে ধীরে বিলীন হয়ে যায়। ভালোবাসি বলেই তোমাকে চাই, শুধু প্রাপ্তির প্রার্থনায় নয়, বরং এক অবিনশ্বর অনুভবের নিবিড় বন্ধনে, যেখানে আমার সমগ্র সত্তা জুড়ে তোমার উপস্থিত হয়ে ওঠে এক চিরন্তন সত্য। মৌ নিষ্পলকভাবে উজানকে দেখতে লাগলো। বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগার রেশ কাজ করছে তার। এমন সময় উজান আবারও বলে উঠল। এবার ঘোর কাটে উঠুন প্লিজ মিসেস চৌধুরী, আমার পেটে কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। মৌ উজানের মুখোমুখি তাকিয়ে একগাল হাসলো, তারপর ইশারায় তাকে নিজের আরও কাছে ডাকলো। উজানও বাধ্য ছেলের মতো মৌয়ের দিকে ঝুঁকে আসতেই মৌ চট করে তার গলা জড়িয়ে ধরলো। উজানও ততক্ষণে এক হাত দিয়ে মৌকে পাজাকুল করে কোলে তুলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে চলে গেল ফ্রেশ করাতে। সে নিজেই মৌকে বেসিনের ওপর বসিয়ে ফ্রেশ করিয়ে দিল, আবারও তাকে কোলে তুলে এনে বিছানায় বসালো এবং অত্যন্ত যত্ন সহকারে তার এলোমেলো চুলগুলো বেঁধে দিল। এরপর আবারও তাকে নিজের বাহুবন্ধনে তুলে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। উজান ধীর পায়ে ময়ের দিকে ডাইনিং টেবিলে এসে আলতো করে বসিয়ে দিল। মৌসুমী চৌধুরী তাদের দিকে তাকিয়ে হেসে খাবার অর্ডার করতে লাগলেন। সকালের ব্রেকফাস্ট শেষ হতে না হতেই লাঞ্চের টাইম হয়ে যাবে, তাই কিচেন রুমে জোর কদমে দুপুরে রান্নার তোড়জোড় চলছে। মেহের নতুন বউ হওয়া সত্ত্বেও শাশুড়ির সাথে কাজে হাত মিলিয়েছে। এদিকে ইফাত ডাইনিং রুমের সোফায় বসে ঘাড় বাঁকিয়ে কিচেন রুমের দিকে অনবরত উকিঝুঁকি মারছে। এসব দেখে মৌ নিজের ঠোঁট চেপে ফিসফিস করে বলল। প্রফেসর সাহেব, একটা জিনিস দেখবেন? উজান মৌয়ের মুখে আরেক লোকমা খাবার তুলে দিতে দিতে চোখ তুলে তাকালো। মৌ চোখের ইশারায় ডাইনিং রুমের ইফাতকে দেখালো। সেই দৃশ্য দেখে উজান নিজেও মৃদু হাসলো, তবে নিজেকে গম্ভীর করে মৌকে শাসানোর সুরে বলল। আপনি কিন্তু বড্ড পচা হয়েছেন মিসেস চৌধুরী, সাইজ তো মোটে এইটুকু, তাহলে সারাক্ষণ এদিক ওদিক নজর যায় কেন? চুপচাপ আমার দিকে ফোকাস দিন, বড়দের দিকে ওভাবে তাকাতে নেই। মৌ ফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল, তবে মুখে আর কোনো কথা বলল না। শুধু মনে মনে প্রফেসরের এই মিষ্টি শাসনে এক বুক ভালোবাসা অনুভব করলো। ব্রেকফাস্ট শেষ করে উজান তার পিচ্ছি বউ মৌকে নিয়ে রুমে চলে গেল, কিন্তু ইফাত ডাইনিং রুমের সোফাটায় ওভাবেই বসে রইল। 2-3 বার সে কিচেন রুমের দিকে উকিঝুঁকি মারল, কিন্তু একা একা মেহেরকে ওখান থেকে ডেকে নিজের সাথে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছিল না সে। অবশেষে আর থাকতে না পেরে সে আবারও কিচেন রুমে গিয়ে ঢুকলো। সোজা নিজের মা ইমরোজা চৌধুরীর পাশে গিয়ে দাঁড়িয়ে অত্যন্ত মৃদু ও নিরীহ স্বরে ডাকলো। আম্মু এক কাপ কফি দাও না। ইমরোজা চৌধুরী এবার হাতের
কাজ থামিয়ে ছেলের দিকে চোখ পাকিয়ে তাকালেন। মায়ের সেই অগ্নিদৃষ্টি দেখে ইফাত সাথে সাথে বেলুনের মতো চুপসে গেল। ইমরোজা চৌধুরী হাতের খুন্তিটা উঁচিয়ে তেড়ে এসে বললেন, সকাল থেকে এই নিয়ে পাঁচ পাঁচ কাপ কফি খেয়ে নিলি, তবুও তোর কফি খাওয়া শেষ হচ্ছে না। আর একবার কফি দিব তোকে, সর এখান থেকে। আর একবার কিসিং রুমে যদি তোকে চোখের সামনে দেখি, তবে এই গরম খুন্তি বাড়ি পড়বে তোর পিঠে। হ্যাঁ। ইফাত অত্যন্ত অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মুখটা একদম কাঁদো কাঁদো করে বাচ্চাদের মতো অভিমানী সুরেই বলল, তুমি আমার আম্মু হতেই পারো না, পচা আম্মু একটা। আমি পচাই, এবার বিদায় হতো এখান থেকে। ইমরোজা চৌধুরী আবার ধমক দিলেন। ইফাদের এমন করুণ দশা দেখে মেহের একপাশে দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসতে লাগলো। ঠিক তখনই তুবা মুচকি হাসতে হাসতে এগিয়ে এসে ইফাদের সামনে দাঁড়ালেন। তিনি পরম মায়ায় মেহেরের হাতটা টেনে নিয়ে ইফাদের হাতের শক্ত ভাঁজে গুজে দিলেন। তারপর মৃদু হেসে রসিকতার সুরে বললেন, যাও ভাই, তোমার স্পেশাল কফি তোমাকে দিয়ে দিলাম, আর আম্মুকে বিরক্ত করো না। দুবার এমন সরাসরি কথায় মেহের লজ্জায় একদম নুয়ে পড়ল। অন্যদিকে কাঙ্ক্ষিত জিনিস হাতে পেয়ে ইফাতের মুখ একগাল হাসি ভরে উঠল। সে ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি যান, তুমি কত ভালো। এই তোমার চাচা শাশুড়ি মা বোঝেও বোঝে না যে ছেলের নতুন বিয়ে হয়েছে, তার তো একটু বউটো লাগে নাকি। আমি যাচ্ছি এবার, আর বিরক্ত করতে আসবো না। ইফাত মেহেরের হাতটা শক্ত করে ধরে টানতে টানতে কিচেন রুম থেকে বের হতে লাগলো। দরজার কাছে গিয়ে সে আবার একটু পেছন ফিরে মুখ বাঁকিয়ে আওড়ালো, পচা আম্মু ছেলের বউকে ছেলের কাছে না দিয়ে নিজের কাছে আঁচলের নিচে লুকিয়ে রেখেছে। একদম ভালো নাও তুমি। তোমার স্বামী বাসায় ফিরো, আজই সব বিচার দিব। এই বলে এক প্রকার টেনে হিঁচড়ে সে মেহেরকে কিচেন রুম থেকে নিজের রুমে নিয়ে এলো। রুমে ঢুকেই খটাস করে দরজাটা লক করে দিল সে। তারপর বিছানায় গিয়ে বেশ আরাম করে বসলো। ইফাতের এই ডোন্ট কেয়ার ভাব দেখে মেহের রাগে কচকচ করতে করতে দুই হাতে কোমর চেপে ধরে তার সামনে গিয়ে দাঁড়ালো। আপনি আম্মুর সামনে এমন বেহায়াপনা কেন করলেন বলুন তো? আম্মু মনে মনে কী ভাবলো আমাদের নিয়ে? মেহের কৃত্রিম রাগ দেখালো। হৃদস্পন্দনের ঝড়ে মেহেরের কথার জবাব না দিয়ে ইফাত এক মলাট হ্যাঁচকা টানি মেহেরের সোজা নিজের কোলের উপর বসিয়ে দিল। মেহের কিছু বুঝে ওঠার আগে ইফাত তার গলার ভাঁজে নিজের মুখ গুজে দিল। আকস্মিক এই স্পর্শে মেহেরের পুরো শরীর মুহূর্তেই শিউরে উঠল। মেহেরের এই কেঁপে ওঠা দেখে ইফাত আলতো করে হাসল। সে মেহেরের কানের কাছে মুখ নিয়ে মৃদু হেসে আওড়ালো, কে কী ভাবলো আই ডোন্ট কেয়ার। আর ঘরে যদি আসমানের চলচলে চাঁদ চোখের সামনে এমন করে ঘুরে বেড়ায়, তবে কোনো পুরুষ কি সভ্য থাকতে পারে বলো? এমনিতেই ইফাত চৌধুরী তার শখের নারীর কাছে পট্ট দুর্বল, তার উপর সে আবার শাড়ি পরে চোখের সামনে ঘুরঘুর করছে। এই অবস্থায় নিজেকে কিভাবে কন্ট্রোল করি বলো তো? মেহের যেন মুহূর্তেই বরফের মতো জমে গেল। বুকের ভেতর হৃদস্পন্দনটা তীব্র বিদ্যুতের গতিতে লাফাচ্ছে। বুকটা দুরু দুরু কাঁপছে। তার পুরো শরীর আকস্মিকভাবে কাঁপতে লাগলো। আর মেহেরের এই নীরবতার মাঝে ইফাতের স্পর্শও ধীরে ধীরে আরও গভীর হতে লাগলো। ইফাত মেহেরের ঘাড়ে এক গভীর ও মায়াবী চুমু এঁকে দিল। তার অবাধ্য হাতটি শাড়ির আঁচল ভেদ করে মেহেরের উন্মুক্ত পেটের দিকে এগিয়ে যেতে চলল। ঠিক তখনই মেহের এক অজানা আতঙ্কে কাঁপা কাঁপা হাতে ইফাতের হাতটা শক্ত করে চেপে ধরে আটকিয়ে দিল। মেহেরের এই বাধা দেওয়া দেখে ইফাত কিছুটা থমকে গেল। তবে সে মেহেরকে নিজের বুক থেকে সরালো না। সেই কুম্ভকর্ণের মতো এক পলক কামুক ও অসহায় স্বরে ফিসফিস করে বলে উঠল, ফুলকন্যা তোমাকে চাই, একদম নিজের করে চাই। ঠিক ততটাই নিজের করে পেতে চাই যেখানে আমাদের দুজনের মাঝে আর কোনো দূরত্বের দেয়াল থাকবে না। আমি সত্যি নিজের ধৈর্য হারিয়ে ফেলছি। এখন কি করব আমি? মেহের একটা শুকনো ঢোক গেল। সে কি বলবে বা কিভাবে নিজের মনের অবস্থা প্রকাশ করবে তা ভেবেই পাচ্ছে না। এই মানুষটাকে কি কথা বললে সে কষ্ট পাবে না, মেহের শুধু সেটাই ভাবছে। একই সাথে তার মনের ভেতর 5 বছর আগে সেই অভিশপ্ত ভয়ঙ্কর স্মৃতির কালো মেঘ দানা বাঁধতে শুরু করেছে। একদিকে তার ভালোবাসার এই মানুষটা, আর অন্যদিকে মনের গভীরে লুকিয়ে থাকা সেই গভীর ক্ষত। কোনো দিকে পা বাড়াবে সে? মেহেরের এই নীরবতার মাঝে ইফাত আবার বলে উঠল, ফুলকন্যা তোমার কি ভয় হচ্ছে? আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কি মনে হচ্ছে আমার এই স্পর্শে কোনো ঘৃণা লুকিয়ে আছে? মেহের স্তব্ধ হয়ে সম্পূর্ণ চুপ হয়ে গেল। তার ভীষণ ভয় করছে সত্যি, কিন্তু ইফাতের এই ভালোবাসায় ছোঁয়াকে তার কোনোভাবেই ঘৃণিত ছোঁয়া মনে হচ্ছে না।
কিন্তু এই মুহূর্তে সে কিভাবে নিজেকে সম্পূর্ণ সঁপে দেবে সেটাই সে বুঝতে পারছে না। মেহেরকে এভাবে নিশ্চুপ থাকতে দেখে ইফাত এক চরম কাতর স্বরে আওড়ালো, সত্যিই কি তোমার মনে হয় আমার স্পর্শ বাজে? আই সয়ার ফুলকন্যা, তোমার মনে যদি এমন কোনো ভাব আসে তবে আমি কখনোই এই ছোঁয়া দিয়ে তোমাকে কষ্ট দিব না। আশ্বাসের অটুট বন্ধন। মেহের তবুও কোনো কথা না বলে নিঝুম হয়ে রইল। তা দেখে ইফাত একটা দীর্ঘ ও তপ্ত শ্বাস ফেলল। সে আর জোর না করে ধীরে ধীরে নিজেকে মেহেরের কাছ থেকে গুটিয়ে নিতে চাইল। ইফাত যখন মেহেরের কোমর থেকে হাত ছড়িয়ে দরজা থেকে উঠে যেতে চাইল, ঠিক তখনই মেহের তড়িঘড়ি করে ইফাতের হাতটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে আঁকড়ে ধরল। সে আগের মতোই মাথা নিচু করে ভাঙা গলায় উত্তর দিল, আ- আ- আপনি কি আমার উপর রাগ করে চলে যাচ্ছেন? ইফাত মেহেরের দিকে ফিরে তাকালো। তার চোখে তখন এক বুক মায়া। রাগার ফুলকন্যা? এমনটা নয়। তাছাড়া আমার এই ফুলকন্যাকে রেখে আমি কোথায় যাব বলো তো? জাস্ট নিজেকে একটু স্বাভাবিক করতে কিছুটা টাইম নিচ্ছি। আর তোমার মনে তো এখন আমায় নিয়ে দ্বিধা হচ্ছে, তাই। মেহের আর চুপ থাকতে পারল না। সে ঝাপসা চোখ তুলে সরাসরি ইফাতের চোখের দিকে তাকিয়ে আকুল স্বরে প্রতিধ্বনিত করে, আমি কখন বললাম যে আপনার স্পর্শ আমার কাছে ঘৃণা লাগে? ইফাত মেহেরের মুখের দিকে চেয়ে একটু উদাসীনভাবেই হাসল। ঘৃণা লাগেনি এটাও তো তুমি মুখে বললে না ফুলকন্যা। তবে তুমি নিজে থেকেই সম্পূর্ণ প্রস্তুত না হলে আমাদের মাঝে জোর করে কিচ্ছু হবে না। এই ইফাত চৌধুরী অধৈর্য হতে পারে, কিন্তু তার শখের নারীকে হার্ট করে তাকে কষ্ট দিয়ে সে কিচ্ছু করবে না, প্রমিস। ইফাতের এই নিঃশর্ত ভালোবাসার কথা শুনে মেহেরের চোখের কোণ বেয়ে এক ফোঁটা সুখের জল গড়িয়ে পড়ল। ইফাতের এই নিঃশর্ত ও পবিত্র ভালোবাসা মেহেরের ভেতরে সমস্ত ভয় আর জড়তাকে এক নিমিষেই গলিয়ে দিল। সে আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না। মেহের নিজের থেকে উল্টো ঘুরে ইফাতের দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। পরম আশ্রয়ে লেপ্টে রইল তার চওড়া বুকের মাঝে। এই মানুষটার সান্নিধ্যে থাকলে মেহেরের ভীষণ ভালো লাগে। তার বুকের ওমে নতুন করে বাঁচার আশা খুঁজে পাওয়া যায়। এক অদ্ভুত ভালো লাগা আর অকারণে এক বুক শান্তি এসে ভর করে পুরো সত্তায়। মেহের যখন ইফাতের বুকে মুখ লুকিয়ে শান্তির নিঃশ্বাস নিচ্ছিল, ঠিক তখনই তার কানের কাছে সেই চেনা বরিশালী কণ্ঠস্বর ফিসফিসিয়ে ভেসে এলো, ফুলকন্যা। মেহের চোখ বন্ধ রেখে মৃদু উত্তর দিল, এখন যদি ভুলভাল কিছু করে ফেলি তুমি কি হার্ড হবে? ইফাতের কণ্ঠে আকুলতা আর গভীর মাদকতা। মেহের এবার সম্পূর্ণ নিশ্চুপ রইল। কোনো উত্তর না দিয়ে সে ওভাবেই ইফাতের বুকে মিশে রইল। বইয়ের এমন নীরবতা দেখে ইফাত দুষ্টুমি আর মেহেরের কানের লতিতে হালকা করে নিজের দাঁত ছোঁয়ালো। আচমকা সেই কামড়ে খানিকটা কুকড়ে উঠল মেহের। ইফাত সুযোগ বুঝে মেহেরের সাথে নিজের ঘনিষ্ঠতা এবার এক ধাপ বাড়িয়ে দিল। তার ঠোঁটের কোণে এক চিলতে মন কাড়া দুষ্টু হাসি ফুটিয়ে ফিসফিস করে আওড়ালো, নীরবতা যে সম্মতির লক্ষণ, এটা কি তুমি জানো ফুলকন্যা? তার মানে কি আমার ফুলকন্যা আজ আমাতে পরিপূর্ণ হতে সম্পূর্ণ রাজি? মেহের এবার লজ্জায় চরম সীমায় পৌঁছে গেল। সে আমতা আমতা করে আমূল লাল হয়ে বলল, কিন্তু এখন তো দিনের বেলায় কি কেউ? কথাটা মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই মেহের নিজে দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। ইস, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। কি বলতে কি বলে ফেলল সে। মেহেরের এমন নিষ্পাপ আর অবুঝ কথা শুনে ইফাতের ঠোঁটের কোণে এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল। মেহের হাতের ফাঁক দিয়ে ইফাতের সেই ভুবনজয়ী হাসির দিকে তাকাতেই লজ্জায় দ্রুত নিজের মাথাটা আবার নিচু করে নিল। কিন্তু ইফাত আজ তাকে সহজে ছাড়বার পাত্র নয়। সে একটু বাঁকা হেসে মেহেরের চিবুক ধরে মুখটা উপরে তুলল। দিন হয়েছে তো কি হয়েছে? দিনের বেলায় রোম্যান্স করা কি বারণ নাকি? তাছাড়া দুনিয়ার সব মানুষ তো রাতেই প্রথম রোম্যান্স করে, আমি না হয় দিনেই করলাম। ইফাত চৌধুরী বলে কথা, তার ভালোবাসা তো একটি ইউনিক হবে। আর একদম টেনশন নিও না, এই রুমে কেউ আমাদের ডিস্টার্ব করতে আসবে না, সো জাস্ট রিল্যাক্স। মেহের আর কিছু বলার মতো সাহস বা ভাষা অবশিষ্টই রইল না। ততক্ষণে ইফাত তাকে নিজের শক্তিশালী বাহুবন্ধনে পুরোপুরি আবদ্ধ করে নিয়েছে। মেহেরের থুতনিতে নিজের ঔষধর ছুঁয়ে এক গভীর চিবুক এঁকে দিয়ে অত্যন্ত মধুর স্বরে প্রতিধ্বনিত করে, ভালোবাসি আমার শখের নারী। ইফাতের সেই একটি মাত্র শব্দের জাদুতে মেহেরের মনের ভিতরে 5 বছরের পুরনো সমস্ত কালবৈশাখী ঝড় এক নিমিষেই শান্ত হয়ে গেল। আর কোনো দ্বিধা নয়।
আর কোনো দূরত্ব নয়, অতীতের সমস্ত ক্ষত ও গ্লানি পিছনে ফেলে তারা দুজনে একে অপরের মাঝে বিলীন হয়ে ডুব দিল ভালোবাসার এক অনন্ত অতল সাগরে, যেখানে কেবলই রয়ে গেল তাদের দুজনের নিবিড় নিঃশ্বাসের শব্দ আর পবিত্র আলো। উজান বেশ হেলিয়ে দুলে হাত পা নাড়িয়ে নিজের রুমে প্রবেশ করলো। ভিতরে এসে দেখলো মৌ বিছানার আরাম করে বসে কার্টুন দেখায় মগ্ন, আর গালে হাত দিয়ে আয়েশ করে চকলেট চেবোচ্ছে। এই চকলেটগুলো অবশ্য কিছু সময় আগেই উজান নিজেই এনে দিয়েছে। প্রথমে সে মোটেও আনতে চায়নি, মেয়েটাকে কতবার করে বোঝালো যে এত চকলেট খাওয়া তাদের জন্য ভালো নয়, কিন্তু মৌ কথা শুনলে তো শেষমেশ তার জেদের কাছে নত স্বীকার করে উজানকে চকলেট আনতে হয়েছে। তবে চকলেট আনা নিয়ে উজানের কোনো মাথা ব্যথা নেই, আসল সমস্যাটা অন্য জায়গায়। একটু আগেই সে যখন ইফাতের রুমের সামনে দিয়ে আসছিল, তখন দরজার ওপার থেকে ভেসে আসা মিষ্টি আবহ আর মেজাজটা বিগড়ে দিয়েছে। ইফাত বেটা দিনের বেলাতেই বাসর জমিয়ে ফেলেছে, আর সে এতদিন ধরে বিয়ে করেও এখনও শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে মুখ ভার করে উজান গজগজ করতে করতে মোয়ের পাশে গিয়ে বসলো। মৌ এক পলক বড় থমথমে মুখের দিকে তাকিয়ে চকলেটে কামড় দিল, তারপর আবার নিজের কার্টুনে মনোযোগ দিল। উজান নিজের ভিতরের ব্যাকুলতা সামলাতে না পেরে একটু মোয়ের গা ঘেঁষে এগিয়ে গেল, কিন্তু মৌ তাকে পাত্তাই দিল না। সে উল্টো একটুখানি পিছিয়ে গেল। মোয়ের এই অ্যাভয়েড দেখে উজান প্রচণ্ড বিরক্ত হলো। রাগে ও ক্ষোভে তার নাকের ডগা মুহূর্তে লাল হয়ে উঠল। সে এক মুহূর্তের জন্য রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকালো মোয়ের দিকে, কিন্তু মোয়ের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপই হলো না। সে আগের মতোই রিল্যাক্স মুডে বসে চকলেট খাচ্ছে। উজান আর ধৈর্য ধরে রাখতেই পারল না। সে নিজের এক হাত দিয়ে এক প্রকার হ্যাঁচকা টানি মৌকে নিজের একদম কাছে নিয়ে সেই বসালো। আচমকা এই টানাটানিতে মৌ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল। এভাবে টানাটানি কেন করছেন? আমায় মেরে ফেলার ধান্দায় আছেন নাকি? তুমি বা বারবার আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন? বড় হয়ে আমি তোমার কোথায় আমার কাছে থাকবে, আমি তো মিশে থাকবে তা না। ম্যাডাম কার্টুন নিয়ে বিজি, চুপচাপ এবার আমার দিকে ফোকাস দাও আর কষে দুটো পাপ্পি দাও। আমার কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। মৌ মুহূর্তে উজানের দিকে তাকিয়ে দুই ভ্রু কুঁচকে তাকালো। এই গম্ভীর প্রফেসরের হঠাৎ কি হলো সে সেটাই বুঝতে পারছে না। উজানকে ওভাবে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে সে মনে মনে বেশ মজাই পাচ্ছিল। উজান আর কোনো সুযোগ না দিয়ে নিজেই মৌয়ের দিকে খানিকটা ঝুঁকে এলো, কিন্তু ততক্ষণে মৌ চিলতের মতো সরে আবার দূরত্ব তৈরি করে ফেললো। উজান এবার এক বুক অসহায়ত্ব নিয়ে তাকালো। পিচ্ছে সরে গেলে কেন? তুমি নিজে তো ভালোবাসা দেবেই না, অন্তত আমাকে তো একটু মিষ্টিমুখ করতে দেবে নাকি? মৌ এবার মুখ বাঁকিয়ে জবাব দিল। সারাক্ষণ তো আমাকে অশ্লীল মেয়ে, বেয়াদব মেয়ে বলে বকা দিতেন। এখন নিজের উপর একটু লজ্জা হচ্ছে না বুঝি? নষ্ট একটা পুরুষ এসেছে এখন ঢং করতে। হ্যাঁ, পিচ্ছে সরে গেলে কেন? তুমি নিজে তো ভালোবাসা দেবেই না, অন্তত আমাকে তো একটু মিষ্টিমুখ করতে দেবে নাকি? পিচ্ছে এদিকে এসো না প্লিজ, বেশি কিছু করবো না, জাস্ট দুটো চুমু খাবো ব্যাস। উজান এক প্রকার মিনতি করলো, কিন্তু কে শোনে কার কথা। মৌ উল্টো মুখে ঝামটা দিয়ে আবার দূরে সরে গেল। উজান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু কোনো কাজই করলো না। এই প্যারা মেয়েটাকে কোনোভাবেই আজ বাগিয়ে আনা যাচ্ছে না। অতপর উজান আকুতির স্বরে আওড়ালো। পিচ্ছি বউ কাছে আসো, জাস্ট দুটো চুমু খাবো প্রমিস। মৌ এবার বিছানার উপর দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তেজ দেখিয়ে বলল। আমি আপনার বালের বউ। যখন আমি আপনার পিছনে ঘুরেছি তখন তো পাত্তা দেননি। এখন আমার কাছে আইসেন আপনি, লাথি দিয়ে উগান্ডায় পাঠাবো একদম। মৌয়ের মুখে এমন মারাত্মক কথা শুনে উজান বিষম খেয়ে খক খক করে কেসে উঠল। মেয়েটার মাথার তার ঠিক আছে কিনা সে মনে মনে সেটাই ভাবছে। সে দ্রুত নিজেকে একটু স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলে উঠল। ছি, এসব কী ধরনের অশ্লীল ভাষা পিচ্ছে? দেখি এদিকে এসো তো। এখন কিন্তু আমার এই ফার্স্ট নাম একদম পছন্দ হচ্ছে না। আমিও মোটেও ফাজলামো করছি না মশাই। আপনার এই 2 দিনের ভালোবাসা দেখে আমি তো ভুলেই গিয়েছিলাম যে এক সময় আপনি আমার সাথে কি কি করেছেন। অসভ্য পুরুষ মানুষ। তখন আমাকে কি বকাটাই না দিতেন। দূরে যান এবার। বউ ছাড়াও তো আপনি দিব্যি থাকতে পারেন। তাহলে এখন বউ ছাড়াই থাকুন, আর একদম আমার ধারে কাছেও আসবেন না, খবরদার। মৌয়ের এই কড়া জবাব শুনে উজান চমকালো। চমচম সে পেলেও সহজে যে মুখে তুলতে পারবে না তা একদম নিশ্চিত। পিচ্ছি বউ তার পুরনো অপমানের শোধ বেশ ভালো করেই তুলেছে। তবুও উজান হাল ছাড়ল না। সে বিছানার উপর এক প্রকার ধপাস করে বসে অত্যন্ত অসহায় দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে ডেকে উঠল। পুচকি বিড়ালের বাচ্চার মতো বউ। মুখ কার্টুন থেকে চোখ সরিয়ে সাথে সাথে ফুঁসে উঠল। মুখ ভেঙে দেবো আপনার, আরেকবার যদি আমাকে বিড়ালে বাচ্চা বলেন। সেটাই দাও,
মেরে মুখ ভেঙে দাও সত্যি সত্যি, তবুও অমন শুকনো মুখে আমায় রেখে দিও না। জীবনটা কেমন জানি একদম দেবদাসের মতো হয়ে গেল। সারা রিফাত কাল মাত্র বিয়ে করেও আজ ঘরের ভেতর বউকে সর্বনাশে গেছে, আর আমার বিয়ের এতগুলো মাস কেটে গেল, অথচ আমি আজ পর্যন্ত বউকে স্বরবর্ণের শটাও শেখাতে পারলাম না। ছি ছেও জান, এই জন্য তোকে সবাই থার্ড জেন্ডার বলে। তুই কবে পুরুষ হবি বলতো? যা শালা, আমি তো পুরুষই। এই পিচ্ছি বউর চক্কর পর আমি নিজের পুরুষত্ব নিয়েই কিছু আবল তাবল বকছি। উজান নিজের চুল নিজেই খামচে ধরলো, আর সহ্য করছে না তার এসব। কেন যে সেই বিয়ের সময় সে নিজে বউ মানি না বলে এত ভাব নিয়েছিল, এখন তার জন্য নিজেই আড়ং ধুয়ে আফসোস হচ্ছে। অবশ্যই এতে এই তেরা মিটারই বা কী দোষ, সব তো সে নিজেই গড়বড় করেছে। তবে উজান চৌধুরীও এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে মুহূর্তের মাঝেই মনে মনে একটা মোক্ষম বুদ্ধি ফেটেই মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে তুলল, অতপর নিভু নিভু দৃষ্টিতে মোয়ের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, পিচ্ছি, শ্বশুরবাড়ি যাবে? আই মিন আমার শ্বশুরবাড়ি আর তোমার নিজের বাপের বাড়ি। কথাটি শোনা মাত্রই মুখ চমকে তাকালো। অবিকল কার্টুনের মতোই তার চোখ দুটো কপালে ওঠার উপক্রম হলো। এই বিগত কয়েক মাসে সে কম করে হলেও 1000 বার নিজের বাপের বাড়ি যাওয়ার কথা বলেছে, আর প্রতিবারই এই গম্ভীর প্রফেসরের একটাই মুখস্থ উত্তর এসেছে। অথচ সে একই খিটখিটে লোকটা আজ নিজে থেকে বাপের বাড়ি যাওয়ার অফার দিচ্ছে। উজানের এই আকস্মিক রূপ বদল ময় ঠিক বোধগম্য হলো না। সে কিছু সময় ফ্যাল করে তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো, আপ- আপনি সত্যি আমার আব্বুর কাছে নিয়ে যাবেন আমায়? ততক্ষণে মো হাতের মোবাইলটা বিছানায় রেখে এবার বেশ খানিকটা এগিয়ে এলো উজানের দিকে, আর মোকে বাগে পাওয়ার এই সুবর্ণ সুযোগটাই খুঁজছিল উজান। সে আর এক মুহূর্ত দেরি না করে এক ঝটকায় মোকে টেনে নিজের শক্ত বাহুর বন্ধনে আবদ্ধ করে নিল। মোয়ের কপালে লেপটে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে উঁচু করে নিজের আঙ্গুল দিয়ে একটা খোপা বেঁধে দিতে দিতে উজান বলল, নেব না কেন, অবভিয়াসলি নিয়ে যাব, কিন্তু কিন্তু কি প্রফেসর সাহেব? মো এক নিঃশ্বাসে ব্যাকুল হয়ে বলতে লাগলো, আবার চকলেট খেতে বারণ করবেন তো? ওকে, ডান। আজ থেকে চকলেট, আইসক্রিম, চিপস সব খাওয়া একদম কমিয়ে দেব। আপনার সব কথা শুনবো, এমনকি আপনার জামা কাপড় কাচা থেকে শুরু করে প্রতিদিন ইস্ত্রিও করে দেব। তবু প্লিজ বলুন না, আমায় নিয়ে যাবেন তো। মো একদমই কথাগুলো বলে থামলো। সে উজানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে এখন বাপের বাড়ি যাওয়ার এক আকাশ সমান প্রত্যাশা ও আকুতি। ঠিক তখনই প্রফেসরের ভারী কণ্ঠস্বর তার কানের কাছে প্রতিধ্বনিত হলো, তুমি উজান চৌধুরীর একমাত্র প্রিয় ওয়াইফে, আর তোমাকে দিয়ে আমি ঘরের কাজ করাবো, এটা তুমি ভাবলে কি করে? তুমি অলওয়েজ আমার মাথার মুকুট হয়ে থাকবে, বুঝলে? বুঝছি, কিন্তু তখন কিন্তু বলে থেমে গেলেন কেন? তাড়াতাড়ি বলুন না প্লিজ, আমার আর তর্স হয়েছে না তো। মো ছটফট করে উঠল। মুখে এতটা উৎফুল্ল হতে দেখে উজান মনে মনে নিঃশব্দে হাসলো। এই সামান্য বাপের বাড়ি যাওয়ার কথা শুনে মেয়েটা এতটা খুশি হতে পারে তা তার জানাই ছিল না। অবশ্য তার কাছে বাপের বাড়ি যাওয়াটা একটা সাধারণ ভ্রমণ মনে হলেও এই চার দেওয়ালের মাঝে বেঁচে থাকা মোয়ের কাছে এইটাই পৃথিবীর বেস্ট একটা দিন। উজান এবার আর সুযোগ হাতছাড়া করলো না। সে মোয়ের মুখের একদম কাছাকাছি নিজের মুখটা ঝুঁকিয়ে এনে চোখ টিপে বলল, উজান চৌধুরী শুধু শুধু কোনো কাজ করে না বৌজান। তুমি যদি এখন নিজে থেকে আমাকে ভালোবেসে কিস করতে পারো, তবে কেবল বাপের বাড়ি নিয়ে যাব, অন্যথায় নয়। কি? মোয়ের চিৎকার যেন পুরো রুম কাঁপিয়ে দিল। ইস, এত জোরে কেউ চিৎকার করে? শরীরের শক্তির শটকও নেই, কিন্তু গলার জোর মাশাল্লাহ ভালোই আছে। এবার বলো, কিস করবে নাকি যাবে না? শুকনো কথা চেরে ভেজে না, বুঝছো জান? মো এবার একটা নিদারুণ ইনোসেন্ট ফেস করে করুণ চোখে তাকালো। কিন্তু উজান চৌধুরী আজ এসব মায়াবী কান্নায় ভুলভার পাত্র নয়। সে নিজের সিদ্ধান্তে অটল। মো মুখটা একদম ছোট করে নিচু স্বরে আওড়ালো, কিস না করলে হয় না? অন্য কোনো শর্ত দিন না প্লিজ। উজান চৌধুরী এক কথার মানুষ। উজান নাক টানলো। প্লিজ দুলহা যান, একটু দয়া করুন। মো এবার তিল দেওয়া ভঙ্গিতে আহ্লাদি সুরে রাখলো। তবুও উজান তেমন করেই তাকিয়ে আছে। এসব শুকনো কথা আর চেরে ভেজবে না ম্যাডাম। ফার্স্ট কিস করো, আর তারপর সোজা বাপের বাড়ি। মো মনের ভেতর অনেক ভাবলো, অনেক ফোন দিয়ে আটলো, কিন্তু কোনো উপায় খুঁজে পেল না। সে এখন মনে মনে চরম আফসোস করছে
এর থেকে একটু আগে যখন লোকটা নিজে থেকে দুটো চুমু খেতে চেয়েছিল তখনই রাজি হয়ে যাওয়া অনেক ভালো ছিল। এখন তো নিজের ওপরই তার ভীষণ রাগ হচ্ছে। অবশেষে কোনো পথ না পেয়ে বাপের বাড়ি যাওয়ার লোভে সে মুখ গোমরা করে চরম অসহায়ত্ব নিয়ে উত্তর দিল। আচ্ছা, কয়টা দিতে হবে? বইয়ের মুখ থেকে অবশেষে শিরকারোক্তি শুনে উজানের ঠোঁটের কোণে এক চরম তৃপ্তির ও বিজয়ের বাঁকা হাসি ফুটে উঠল। সে মোয়ের কোমরটা নিজের দিকে আরেকটু টেনে নিয়ে বেশ আয়েশ করে বলল, বেশি না বোঝান, জাস্ট 10টা কিস করলেই তোমাকে বাপের বাড়ি নিয়ে যাব, প্রমিস। মুহূর্তেই মৌ তড়িৎ গতিতে এসে উজানের চুল টেনে ধরল। দাঁতে দাঁত পিষে কটমট করে বলে উঠল, নষ্ট পুরুষ, সুযোগে সদ্ব্যবহার করছেন। আউচ, বউ ছাড়ো ছাড়ো প্লিজ। এইভাবে কেউ নিজের স্বামীর জানকে মার দেয়? আচ্ছা এসব রাখো, তোমাকে কিছু করতে হবে না, আর বাপের বাড়িও যেতে হবে না। ভাবছিলাম দুপুরে লাঞ্চ করেই রওনা হব, যাতে 2 ঘন্টার মধ্যে শ্বশুরবাড়ি পৌঁছাতে পারি, কিন্তু যেহেতু শাশুড়ি মেয়ে নিজের বাপের বাড়ি যেতে চাচ্ছে না, তাহলে আজ থাক, আমি বরং আমার কাজে যাই। উজান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মৌ এতক্ষণ তার উপর যে চিলতে রাগ ছাড়ছিল তা ভুলে এক নিমিষে অসহায় দৃষ্টিতে তাকালো। কিন্তু এই খিটখিটে মানুষটার মন সহজে গড়ল না। তবে মনে মনে মৌয়ের বেশ খুশিও লাগছিল। জাস্ট 10টা কিস করলেই আজকেই সে তার প্রিয় মানুষদের দেখতে পাবে। নিজের চেনা মানুষ, চেনা আঙ্গিরা যাওয়ার তীব্র আকুলতায় সমস্ত লাজ লজ্জা একপাশে সরিয়ে রেখে মৌ ঝট করে উজানের হাতটা টেনে ধরল এবং এক হ্যাঁচকা টানে তাকে বিছানায় ফেলে দিল। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ ঝড়ের গতিতে তার সারা মুখমণ্ডল জুড়ে ভালোবাসার নরম ছোঁয়া এঁকে দিতে লাগলো। উজান প্রথমে এই আকস্মিক আক্রমণে থতমত খেয়ে গেলেও পরক্ষণেই তার পুরো বুক এক অনাবিল খুশিতে ভরে ওঠে। সে আর নিজেকে সামলাতে পারল না। এক ছটকায় মৌয়ের ওষ্ঠজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। খুব গভীর ও নিবিড়ভাবে সে মৌকে স্পর্শ করলো। মৌ এবার আর একটুও ছটফট করলো না, বরং পরম শান্তিতে উজানের বাহুবন্ধনে নিজেকে সঁপে দিল। এতে উজান যেন আরও বেশি তৃপ্ত হলো। বেশ কিছু সময় পর উজান যখন তাকে আলতো করে ছেড়ে দিল, মৌ তখন জোরে জোরে হাঁপাচ্ছিল। লজ্জায় ও আবেশে সে আর উজানের চোখের দিকে তাকাতেই পারল না। লজ্জার এই তীব্র ঝড় সামলাতে না পেরে সে বিছানা থেকে নেমে এক দৌড়ে কক্ষ ছেড়ে পালিয়ে যেতে চাইল। অমনি উজান পিছন থেকে তাকে শক্ত করে টেনে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নিল। মৌ সাথে সাথে আবার লজ্জায় তার বুকের ভেতর মুখ লুকিয়ে ফেলল। উজান নিজের পিচ্চি বইয়ের এমন পাগলামি দেখে শব্দ করেই হেসে উঠল। অতপর মিডির চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে তার কপালে এক দীর্ঘ ভালোবাসার ছোঁয়া এঁকে দিল এবং মৃদু রসালো স্বরে আওড়ালো, ভালোবাসেন আবার লজ্জাও পান, কাছেও থাকতে চান, আবারও তার সান্নিধ্য পেলে পালিয়েও চান। আপনি বড়ই নাদান মিসেস, এইভাবে তো আর আমার থেকে দূরে সরে যাওয়া যায় না। মৌ এবার আরও বেশি কুকড়ে গিয়ে আবারও উজানের বুকে মুখ লুকালো। সে এমনিতে লজ্জায় নুয়ে যাচ্ছিল, তার ওপর এই লোকটা অনবরত শায়রি শুনিয়ে তাকে আরও বেশি লজ্জায় ফেলছে। ঠিক তখনই তার কানের কাছে প্রফেসরের গলার আওয়াজ প্রতিধ্বনিত হলো, মির্জা গালিবের মতো উঠতে দিলাম, অ্যাটলিস্ট একটা কিস তো এখন এক্সট্রা প্রাপ্য আমার নাকি? মৌ বরের বুক থেকে কোনো মতে মুখটা সামান্য তুলে বলল, আমি মেহুর কাছে যাব। মৌয়ের মুখে এমন রোম্যান্স বিরোধী উত্তর শুনে উজান খুব একটা খুশি না হলেও তাকে চুপচাপ করে ছেড়ে দিল। সে এই মেয়েটাকে নিজের করে চায়, খুব আপন করে, মনের ভিতর কোনো ভয় বা জোর খাটিয়ে নয়। সে চায় মৌ ধীরে ধীরে সম্পূর্ণ নিজের ইচ্ছেতে তার কাছে আসুক। মৌ ছাড়া পেতেই এক ছুটে রুম থেকে পালিয়ে গেল। উজান নিজের ঠোঁটে এক তৃপ্তির হাসি ঝুলিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে কেবিনেট থেকে ট্রলি ব্যাগটা বের করলো। নিজের জন্য হাতে গোনা কয়েকটা জামা নিলেও মৌয়ের জন্য তার প্রিয় সব শাড়ি আর জামা কাপড় বেছে বেছে ব্যাগে পরলো। যদিও সে খুব ভালো করে জানে যে মেয়েটা এতগুলো জামা রোজ পরেও শেষ করতে পারবে না, তবুও উজান সব গুছিয়ে নিল। যদি কখনও সে বাড়িতে গিয়ে মেয়েটার মনে হয়, ইস এই জামাটা থাকলে আজ পরা যেত, এভাবেই সে যাদের প্রয়োজনীয় টুকটাক সব জিনিসপত্র পরম যত্নে প্যাক করে নিল। এদিকে হঠাৎ করে গ্রামে যাওয়ার কথা শুনে ইফাত একদম মুড অফ করে রুমের এক কোণে বসে আছে। গ্রামে যাওয়া বা শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তার নিজের কোনো প্রবলেম নেই, আসল প্রবলেম হচ্ছে প্রাইভেসি। নতুন বিয়ে করে এমনিতেই সে শান্তিতে দুটো কথা বলতে পারছে না, তার উপর শ্বশুরবাড়ি গিয়ে যৌথ পরিবারের মাঝে তেমন কোনো প্রাইভেসি পাওয়া যাবে না। এখানে মেহের তাকে দেখে কিছুটা ভয় ভয় থাকলেও অন্তত নিজের কাছে তো পাওয়া যায়, কিন্তু বাপের বাড়ি গিয়ে সে নিজের চেনা এলাকায় থাকলে ইফাতকে কোনো হয়তো পাত্তাই দেবে না। বড়জোর রাতের ওইটুকুখানি সময় মেহেরকে কাছে পাওয়া যাবে, কিন্তু
এইটুকু সময় ইফাত চৌধুরীর মন কি আর পোষায়? তবু মনে মনে হাজারটা ক্ষোভ নিয়ে সে ট্রলি ব্যাগে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এক এক করে গুছিয়ে নিচ্ছিল। সে যখন মুখ হাঁড়ি করে সব গোছাচ্ছে, তখন মেহের বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে তার এই দশা দেখে মিটিমিটি হাসছিল। বউকে এভাবে হাসতে দেখে ইফাতের মাথার রগ যেন চট করে চড়ে বসলো। সে হাতের জামাটা ব্যাগে গুছিয়ে নিয়ে চেঁচিয়ে উঠল, দেখো ফুলকন্যা, একদম অমন দাঁত কেটে হাসবে না বলে দিচ্ছে। শালা 24 ঘন্টাও হয়নি বিয়ে করেছি, এর মাঝে শালা আমার থেকে আমার বউটাকে আলাদা করে নিয়ে যাওয়ার ফোন দিয়ে এঁটে ফেলেছেন। আর ভালো করে শুনে রাখো, বাপের বাড়ি গিয়ে যেন বেশি পাখনা না গজায়। অল টাইম আমার সাথে সাথে ছায়ার মতো থাকবে, নয়তো বাসায় ফিরে এলে এমন মজা বোঝাবো যে টের পাবে। মেহের ইফাতের এমন ছেলে মানুষের রাগ দেখে একটু হেসে বলল, এমন করছেন কেন আপনি? দুনিয়াতে আপনি ছাড়া আর কোনো পুরুষ কি বিয়ে করেনি জীবনে? পেয়েছেন তো একটা সেকেন্ড হ্যান্ড। মেহের তার মুখে বাকি কথাটুকু শেষ করার আগেই ইফাত এক লম্বা ও ভয়ঙ্কর রক্তচক্ষু নিক্ষেপ করলো মেহেরের দিকে। ইফাতের সেই রুদ্রমূর্তি দেখে মুহূর্তের মধ্যে মেহেরের মুখের হাসি মিলিয়ে গেল। তার মুখটা কেমন বেলুনের মতো চুপসে গেল। ইফাত হাতের সমস্ত জামা কাপড় মেঝের ওপর সজোরে ছুঁড়ে ফেলে এক লাফে মেহেরের সামনে এসে তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। মেহের স্তব্ধ ও অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে ভাবতেই পারেনি যে সামান্য একটা রসিকতার কথায় এই মানুষটা এতটা মারাত্মকভাবে রেগে যেতে পারে। ইফাত তখন রাগে ফুঁসতে ফুঁসতে নিজের দাঁতে দাঁত চেপে চরম গম্ভীর স্বরেই বলে উঠল, প্রিয়তমা কখনো সেকেন্ড হ্যান্ড হয় না, বুঝেছ? আজ ফার্স্ট টাইম নিজের মুখে এই সস্তা শব্দটা উচ্চারণ করেছো বলে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি ভুলেও এই কথা তোমার মুখে এনেছ, তবে আমি তোমাকে জ্যান্ত কবর দিয়ে দিব। জাস্ট মাইন্ডেড। ইফাতের এই ভয়ঙ্কর রুদ্রমূর্তি আর চোখের ভিতরের আগুন দেখে মেহেরের বুকের ভেতরটা কেমন যেন শীতল হয়ে গেল। সে আগে থেকেই জানতো যে পুরুষের তীব্র অধিকারবোধ ও ভালোবাসা অনেক সময় ভয়ঙ্কর হয়, কিন্তু এই মানুষটার ভালোবাসা যে এতটা তীব্র আর মারাত্মক তা আজ সে প্রথম টের পেল। সে বুঝতে পারল ইফাত তাকে কতটা নিখাত ও পবিত্রভাবে নিজের করে মেনে নিয়েছে। যেখানে মেহেরের অতীতে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার গ্লানি ইফাতকে স্পর্শই করতে পারেনি। কথাটা শেষ করে ইফাত রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তাকে আটকানোর উদ্দেশ্যে মেহের তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে গেল, কিন্তু বেডশিটে পা লেগে এসে ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝেতেই পড়ে গেল। তার মুখ থেকে এক মৃদু আর্তনাদ বেরিয়ে এলো।